নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব দৃষ্টিহীন অর্থাৎ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ছোট গল্প ভাগ্যের পরিহাস। অপূর্ব সুন্দর একটি গল্প, অন্য মাত্রার গল্প। কাহিনীটি বেশ আকর্ষণীয়। তাহলে শুনতে থাকুন আজকের গল্প ভাগ্যের পরিহাস। সেদিন নিজের ঘরে ঢুকতেই চমকে উঠলাম। বিস্মিত হয়ে গিয়ে ভাবতে লাগলাম, ও এই ঘরে কেন? এর তো থাকবার কথা কোনো বিখ্যাত বড় লোকের অন্তঃপুরে। এর একটা ইচ্ছা পূর্ণ করবার জন্যে 10-12 জন দাসদাসী সদা সর্বদা তৈরি থাকবে। তা না হয়ে এ স্থান পেয়েছে একটা সাধারণ চাকরিজীবী মেয়েদের হোস্টেলে। অদ্ভুত তাজ্জব ব্যাপার। মেয়েটি বোধ হয় আমার বিস্মিত দৃষ্টির সামনে পড়ে অস্বস্তি বোধ করছিল। ব্যাপারটাকে হালকা করে নিতেই বোধ হয় সে একটু হেসে বলল, আপনি বোধ হয় বেলাদি, আমার রুমমেট। আমি বুঝি মেয়েটি আলাপ জমাতে চাইছে। দীর্ঘদিন আমি হোস্টেলের এই ঘরে আছি। এই ঘরের অপর সিটটায় কত মেয়ে এলো, চলেও গেল। কেউ বা গেল জীবনসঙ্গীর হাত ধরে নতুন ঘরে। কারোর বা চাকরির উন্নতি হওয়ায় এই গৃহ সমস্যার যুগেও ঘর জোগাড় করে আত্মীয় স্বজনকে নিয়ে বাসা বাঁধল। কেউ বা টিউশনি করে পড়ে, পরীক্ষায় পাশ করে নিজের নিজের জায়গায় ফিরে যায়। প্রথম দিন সকলেরই মুখে ওই একই প্রশ্ন, আপনি বুঝি আমার রুমমেট? ওই সামান্য ছোট্ট কথাটুকু ধরেই অনেকখানি আত্মীয়তা গড়ে ওঠে। চলে গেলে চোখে জলও আসে, মুখের ভিতর মোচড়ায়। তারও বোধ হয় তেমনটিই হয়। ঘন ঘন চিঠি দেয়, ক্রমশ দেরি হয়, অজুহাত আসে, কাজে ব্যস্ত। অবশেষে একদিন চিঠি দেওয়া বন্ধ হয়ে যায়। আমারও প্রথমটায় ফাঁকা লাগে। তারপর নতুন রুমমেট আসে, বাঁধো বাঁধো ভাবটা কেটে যায়। একদিন ভুলেও যাই পুরাতনকে। এইভাবে অনেকগুলো রুমমেট চলে গেছে। এইটাই বোধহয় জগতের রীতি। কিন্তু এরই মধ্যে বোধহয় কয়েকজন বিশেষ ছাপ রেখে যায়, কারণ তার ঘটনার মধ্যে আছে বৈচিত্র্য। যাক, সে কথা। যে কথা বলছিলাম এখন সেই কথাই বলি। আমি প্রশ্ন করি, হ্যাঁ আমি বেলাদি, কিন্তু তোমার নামটি কি ভাই? মেয়েটি একটু হেসে জবাব দিল, ইলা। ইলা কি ভাই? মেয়েটি আমাকে বিস্মিত করে দিয়ে বলল, মিত্র। না না, ঘোষ। আমি আবার বিস্মিত হলাম। নিজের পদবি বলতে ভুল হয়? ঠাট্টা করে বললাম, তুমি কোনটি এখন, মিত্র নাকি ঘোষ? মেয়েটি আবার হেসে জবাব দিল, না আমি ঘোষ। বিশ্বাস করুন, বলতে ভুল হয়েছিল। হাতের প্লাস্টিকের ঝুড়িটা নামিয়ে রাখতে রাখতে আমি বলি, দিদি যখন বলেছ তখন একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? ইলা হাসি মুখে জবাব দিল, প্রশ্ন করুন, করুন না, যা খুশি। বলি, এত রূপ নিয়ে তুমি কাজ করতে বেরিয়েছ, কি কাজ করো? মেয়েটির মুখখানা হঠাৎ যেন কালো মেঘে ছেয়ে গেল। সে ধীরে জবাব দিল, কাজ এখনো তেমন কিছু জোগাড় করতে পারিনি। আপনি আমাকে একটা ভালো কাজ দেখে দেবেন মেলাদি? বুঝলাম, অজান্তেই তার কোনো ব্যথার জায়গায় হাত দিয়ে ফেলেছি। তাই হেসে হালকা করে নিয়ে বলি, তোমার আবার কাজের ভাবনা? কিছু না হলে তখন সোজা চলে যাবে কোনো ছবির পরিচালকের কাছে। তারপরে তোমার হিরোইনের চান্সটা আটকায় কে?
ইলাও এবারে হেসে ওঠে আমার কথায়। সে বলে, আপনি কেবল আমাকে সুন্দরী দেখছেন। ব্যাপারটা হালকা হয়ে গেছে দেখে আমিও জামা কাপড় বদলাবার দিকে মন দিলাম। কিন্তু মনের মধ্যে সতত সেই প্রশ্ন, ইলা এখানে কেন? আরো মাসখানে কেটে গেল। প্রথম দিনের পরিচয়ের সেই বাঁধো বাঁধো ভাব আজ আর নেই। ইলা তেমন কিছু লেখাপড়াও শেখেনি যে তাকে একটা ভালো কাজ জোগাড় করে দিতে পারি। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে কাজ জোগাড়ের দিকে ইলারও তেমন ঝোঁক নেই। কারণ আমাদের হোস্টেলে নানা ধরনের মেয়ে থাকে, কেউ বা শিক্ষয়িত্রী, কেউ বা কেরানি, কেউ বা আবার নার্স, কেউ বা ছোটোখাটো কারখানায় কাজ করে। এছাড়া টেলিফোন, পোস্ট অফিস তো আছেই। তাই এদের প্রত্যেককে অনুরোধ করলে যোগ্যতা হিসাবে কোথাও না কোথাও একটা কাজ পাওয়া অসম্ভব নয়। এছাড়াও দেখেছি, যাদের যখন কাজ থাকে না, তারা কমন রুম থেকে সব কখানা খবরের কাগজ নিয়ে চাকরি খালির বিজ্ঞাপন দেখে দরখাস্ত করে। সময় বিশেষে তদবির করতেও বার হয়। ইলাকে কিন্তু কখনো বেরোতে দেখলাম না। যদি বা কখনো বেরোতো, হস্টেলের মেয়েদের সঙ্গে কাছের পার্কে কিংবা দোকানে বাজারে জিনিস কিন্তু ফিরে আসতো। আর মাঝে মাঝে সিনেমা থিয়েটার দেখতে যেত। বোধ হয় কলকাতায় কোনো আত্মীয় ছিল না, তাই তাদের বাড়িতেও যেতে দেখিনি। চাকরি করতে যে মেয়ে আসবে তার এমনটি ভাব আগে লক্ষ্য করিনি। ইলার চাল চলন বা বেশভূষার মধ্যে অর্থের কষ্ট আছে বলে মনে হতো না। তাই মনে মনে ভাবতাম, ইলার খরচ চলে কি করে? এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে সে এড়িয়ে যেত, তেমন কোনো জবাব দিত না। মেয়েদের সঙ্গে বিশেষ মিশতও না, এক মনে নিজের ঘরেই থাকত। ইলা কোনো আত্মীয় স্বজনের কথাও কখনো উচ্চারণ করত না। বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বলতো বর্ধমান জেলায়। কোনো জায়গার নাম করতো না। এইসব কারণে ও আমার কাছে হয়ে উঠেছিল সত্যিকারের বিস্ময়। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাঁদতেও দেখতাম। ভাবতাম বুঝি প্রেমাস্পদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে তাই। তবু সে কথা বিশ্বাস করতে ইচ্ছে হতো না। ওর মতন শান্ত স্বভাবের মেয়ে, যার স্বাদ চড়ে মুখে রা ফোটে না, যার অত রূপ, তার ভাগ্যে এমন তো ঘটতে পারে না। তবুও এত বিস্ময় থাকলেও ওর মধ্যে ছিল একটা অসহায় ভাব। সংসারে যেন একা চলতে পারে না, কেমন যেন অপরের উপর নির্ভর করতে চায়। ওকে দেখে মনে হতো যেন লতা গাছ আর একটি গাছকে অবলম্বন করে যেন বেড়ে উঠেছিল। নিষ্ঠুর মানুষ সেই গাছকে কেটে নিয়েছে। লতা গাছটাকে কিছু বলেনি, কারণ তাকে দিয়ে আর কোনো কাজ হবে না। মাটির বুকে পড়ে প্রখর সূর্যালোকে লতার যেমন অবস্থা হয়, তার অবস্থাও ঠিক সেই রকম। সর্বমন প্রাণ দিয়ে সে বাঁচতে চায়, কিন্তু প্রকৃতি তাকে তিল তিল করে মরণের মুখে ঠেলে দিচ্ছে। অথচ সে চায় বেঁচে থাকতে। এই ভাব তার মধ্যে ফুটে উঠত বলেই সে আমার অনেকখানি স্নেহ অর্জন করেছিল। কিন্তু তার জীবনের গোপন কথা জানিয়ে সে আমার বিস্ময়ও দূর করত না। তার জন্যে অদম্য কৌতূহলেরও আমার শেষ ছিল না। মনে হতো এরই মাঝে লুকিয়ে আছে তার জীবনের অনেকখানি গোপন রহস্য। কিন্তু কি সে গোপন রহস্য? এরই মধ্যে হঠাৎ একদিন একটা ছোট্ট ঘটনা আমার কৌতূহলকে আরো বাড়িয়ে দিল। একদিন সন্ধ্যার সময় হঠাৎ একটা মস্ত বড় গাড়ি এসে হস্টেলের সামনে দাঁড়ালো। যথা নিয়মে দারোয়ান এসে একটা ছাপা কার্ড ইলাকে আমার সামনেই দিল। ইলা সেই কার্ডটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিয়েই বলল, বলে দাও আমি নেই। দারোয়ান ফিরেই যাচ্ছিল। হঠাৎ কি ভেবে ইলা বলল, আচ্ছা না, ওকে অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। কথাটা শেষ করেই বাক্স থেকে একখানা কাপড় বার করে সে বদলাতে শুরু করলো।
অবিন্যস্ত চুলগুলোকে ঠিক করে নিল। তারপর আরশির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিতে নিতে ঝরঝর করে কেঁদে ফেলল। এই ঘটনাটা দেখে আমারও দারুণ কৌতূহল হলো। কে এই আগন্তুক? ইলার সঙ্গেই বা তার সম্বন্ধ কিসের? জানমার অদম্য বাসনা আমাকে যেন অভিভূত করে ফেলল। বিছানার উপরে রাখা ভদ্রলোকের নামের কার্ডখানা আর চোখে দেখলাম তাতে লেখা রয়েছে সুদর্শন মিত্র। এমনই সময় ইলা নিজেকে সংযত করে নিয়ে বিছানার উপর থেকে কার্ডখানা তুলে নিল। তারপর ধীর মন্থর গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও কৌতূহল মেটাতেই তার পিছন পিছন নিঃশব্দে বেরুলাম। দোতলা সিঁড়ির বাঁকের মুখের কাজটা দিয়ে, যেখান দিয়ে সম্পূর্ণ রাস্তাটা দেখা যায়, বাইরের দিকে চাইলাম। দেখলাম গাড়িতে বসে আছেন একজন মাত্র আরোহী। তার নাম যদি সুদর্শন হয় তবে সার্থক তার নামকরণ। বয়স বেশি নয়, চেহারা দেখলেই বোঝা যায় তাতে রয়েছে একটা ধনী আভিজাত্য ভাব। ভদ্রলোক উল্টো দিকে মুখ করেছিলেন, তাই তার মুখখানা ভালোভাবে দেখা গেল না। ইলা গাড়ির কাছে গিয়ে পৌঁছতেই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর শ্রদ্ধার সঙ্গে অভিবাদন করলেন। গাড়ির পিছনে দরজা খুলে দিলেন, ইঙ্গিত করলেন গাড়িতে উঠতে। ইলাও দেখলাম শান্ত বালিকার মতোই পিছনে উঠে বসল। ভদ্রলোক কোনো কথা না বলে চালকের আসনে বসে গাড়িটা চালিয়ে দিলেন। এইবারে ইলেকট্রিক বাতির আলো পড়তেই ইলাকে পরিষ্কার দেখা গেল। দেখলাম ইলা মুখে কাপড় চাপা দিয়ে রয়েছে, হয়তোবা কাঁদছে। সেদিন ইলা ফিরল অনেক রাত্রে। হস্টেলে কিছু খেলো না, শরীর ভালো নেই বলে তাড়াতাড়ি শুয়ে পড়ল। আমাকেও ভোরবেলায় উঠে টিউশনিতে বেরোতে হয়, তারপরে আবার 10:30টার সময় অফিসে যেতে হবে। সারাদিনের মধ্যে এতটুকু নিঃশ্বাস ফেলবার সময় পাব না। তাই তাকে কোনো প্রশ্ন না করে আমিও শুয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ইলা ঘুম থেকে উঠে নিজের মনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কি ব্যাপার? কিন্তু কে বলে দেবে? আরও কিছুদিন পরে এক বয়স্ক ভদ্রলোক এলেন ইলার সঙ্গে দেখা করতে। তার কিছু পর থেকেই দেখতাম ইলা প্রায়ই হস্টেল থেকে বেরিয়ে যেত, ফিরত গেট বন্ধ হবার আগে। ভাবলাম সুদর্শন আর ইলার মধ্যে মিলনের যেখানে বাধা ছিল সেটা বোধহয় কেটে গেছে। ইলাও দেখতাম ইদানিং আর তেমন মনমরা হয়ে নেই। সাজের পরিপাটি বাড়ল, নতুন খানকতক কাপড় গহনাও তাকে পরতে দেখলাম। একদিন তাকে প্রশ্ন করলাম, এই কাপড় গহনাগুলো তোমাকে কে দিল? ইলা বলল, কিনেছি। আমি একটু হেসেই বলি, তুমি তো চাকরিই করো না, তাহলে এত টাকা জমালে কি করে? ইলার মুখে হঠাৎ একটা কালো মেঘ যেন খেলে গেল। শান্তভাবে সে বলল, আমার জমানো টাকা ছিল। এরপরে আর কিছু বলা চলে না। মনে হলো একবার বলি, জমানো টাকাই যদি তোমার থাকবে তাহলে তুমি এখানে উঠলে কেন? নিজের বাড়ি ভাড়া করে থাকতে পারতে, কিংবা কোনো বিলিতি হোটেলেও থাকতে পারতে। এত অল্প খরচার হস্টেলে কেন? কথাটা বলা ভালো দেখায় না বলেই চুপ করে গেলাম। আরো মাস আষ্টেক বাদে ইলা হঠাৎ আমাকে একদিন রাত্রিরে বলল, আমার বিয়ে, আপনি যাবেন তো? আমি বললাম, সে কি, কোথা থেকে বিয়ে হবে? আগামী 7 তারিখে শ্যামবাজারে আমাদের এক আত্মীয়ের বাড়ি থেকে। তোমার স্বামী কি করে নীলা? আমার স্বামী? এবার যেন একটু ঢোক গিল ইলা। তারপরে বলল, একটা কারখানার মেকানিক। কি নাম ভদ্রলোকের? আমি এবার প্রশ্ন করি। ভেবেছিলাম শুনবো সুদর্শন মিত্রের নাম, কিন্তু তার বদলে শুনলাম অর্ধেন্দু রায়।
সুদর্শন তাহলে কে? ইলার সঙ্গে তার তবে কি সম্পর্ক? আর সেদিনকার সেই বয়স্ক ভদ্রলোকই বা কে? মনের ভিতরে একসঙ্গে সব প্রশ্নগুলো যেন জট পাকিয়ে উঠল। কিন্তু আমি জানি এর একটা প্রশ্নেরও সদুত্তর ইলা দেবে না। সুতরাং আমার প্রশ্ন আমার মনেই চেপে রাখতে হলো। বিয়ের দিন 10 আগে থেকেই দেখতাম সেই বয়স্ক ভদ্রলোক নিয়ম করে বিকেলে আসতেন এবং ইলাকে সঙ্গে নিয়ে বোধহয় দোকানে যেতেন। নানা ধরনের জিনিস সে কিনে আনত। বিয়ের আগের দিন অবধি সে হস্টেলে ছিল। আমি ভাবলাম বোধহয় অসবর্ণ বিয়ে হচ্ছে, তাই বিয়ের আগে বা বিয়ের সময় যেসব আচারের নিয়ম আছে সেসব পালন করা হচ্ছে না। সন্ধ্যাবেলা সেই ভদ্রলোকের সঙ্গে চলে যাবার সময় ইলা আমাকে বলে গেল, কাল যাবেন কিন্তু শ্যামবাজারে। বলেই ঠিকানাটা একটা কাগজে লিখে সে আমার হাতে দিয়ে গেল। আমি প্রশ্ন করি, ইলা, ওই ভদ্রলোকের বাড়ি থেকেই বুঝি তোমার বিয়ে হবে? ইলা বললে, হ্যাঁ। উনি তোমার কে হন? ইলা শান্ত কণ্ঠে বলল, আত্মীয়। ঠিকানাটায় চোখ বুলোতেই দেখি বাড়ির মালিকের নাম লেখা রয়েছে গোবিন্দ ব্যানার্জি। তাহলে কি ছেলেরা ব্রাহ্মণ? গোবিন্দবাবু ছেলের কোন আত্মীয়? এই সংশয় দূর করতেই তাকে প্রশ্ন করি, তোমাদের রেজিস্ট্রি কতদিন হয়েছে ইলা? ইলা প্রশ্ন করে, রেজিস্ট্রি কেন? আমাদের তো কাল হিন্দু মতে বিয়ে হবে। আমি প্রশ্ন করি, তাহলে গোবিন্দবাবুকে? ইলা নির্বিকারভাবে বলে, ওই তো উনি, যিনি আমাকে নিতে এসেছেন। আবার বিস্ময়, কিন্তু সে বিস্ময় প্রকাশ করবার উপায় নেই। ইলা চলে গেল। নিছক কৌতূহল মেটাতেই সেদিন রাত্রে একটা উপহার হাতে নিয়ে বিয়ের আসরে গিয়েছিলাম, কিন্তু আমার বিস্ময় না কমে বরং বাড়ল। দেখেই বুঝলাম বাড়ির লোকের এই বিয়েতে আগ্রহ নেই। কেউই কারোর খবর রাখে না। ছোট্ট বাড়িটাকেও উৎসবের উপযুক্ত করে কেউ সাজায়ও নি। নিমন্ত্রিত ব্যক্তিদের কেউই বিশেষ চেনে না। বর এলো সামান্য কয়েকজন বরযাত্রী সঙ্গে নিয়ে, তাও নিজেদের গাড়িতে নয়, কলকাতার মাহারাটে ট্যাক্সি করে। ছেলেকেও দেখতে তত ভালো নয়। তবে ইলা কিসের মোহে বিয়েতে রাজি হলো? আরও বিস্ময় ছিল মরাভরণ, নান সামগ্রী এবং খাওয়া দাওয়ার মধ্যেও বিরাট প্রাচুর্য লক্ষ্য করলাম। এ কি করে সম্ভব হলো? সেদিন এই প্রশ্নটাই ভাবতে ভাবতে নিজের হোস্টেলে ফিরে এসেছিলাম বিয়ের আসর থেকে। রাত্রিবেলাতেও মাঝে মাঝে ঘুমের মধ্যে ওই প্রশ্নটাই জাগছিল, ইলার ব্যথা কোথায়? কেনই বা সে অর্ধেন্দুকে বিয়ে করল? অর্ধেন্দু কে? কোথায় তার সঙ্গে আলাপ? আর গোবিন্দবাবুই বা কে? ইলার খরচ এতদিন ধরে কে চালালো? ইলার বিয়েই পাকে দিল? এই সমস্ত প্রশ্নই সমাধান করে দিতে পারত ইলা, কিন্তু সে তো করবে না। তবে টিউশনি সেরে সেদিন সকালে ফিরলাম, খাওয়া সেরে অফিসে যাবার জন্যে। অভ্যাস মতোই লেটার বক্সটা হাতড়ালাম। যদি কোনো চিঠি থাকে, মার বা আমার ছোট ভাইটার। কিন্তু তাদের চিঠি পেলাম না। অথচ পেয়ে গেলাম একটা খাম যা আমি আশা করিনি। হ্যাঁ, চিঠিখানা ইলার নামেই এসেছে, আসছে রানীগঞ্জ থেকে। পত্রপ্রেরক সুদর্শন মিত্র। আমার কৌতূহল আবারও দ্বিগুণ হয়ে দেখা দিল। ইলাকে হয়তো এখন গোবিন্দবাবুর বাড়িতে পাওয়া যেতেও পারে, কিন্তু সেখানে চিঠি দিতে গেলে এখন আমার অফিস কামাই হবে। অথচ এই মুহূর্তে চিঠিখানা সেখানে না পৌঁছলে
ইলা কোনোদিনই আর সে চিঠি পাবে না, কারণ অর্ধেন্দুর বাড়ি আমার জানা নেই, আর ইলাও আমাকে জানায়নি সে কোথায় থাকে। সুতরাং সে যদি হস্টেলে আবার কোনোদিন বেড়াতে আসে তবেই তাকে আমি চিঠি দিতে পারবো, নইলে ওটা থাকবে আমার কাছেই। এই ধরনের 7-5 ভাবতে ভাবতে উঠে গেলাম আমার ঘরে। তারপর নিছক কৌতূহল বসে ছিঁড়ে ফেললাম চিঠিখানা। চিঠিটায় লেখা আছে, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। জীবনে হয়তো তোমার সঙ্গে আর কোনোদিনই দেখা হবে না। আজ শেষ এই বিদায়ের দিনে মনের ভাবকে গোপন করতে না পেরে তোমাকে এই চিঠিখানা লিখে ফেললাম বন্ধু। আর বন্ধু বলে সম্বোধন করে লিখলাম। জানি না তুমি এই ডাকে সাড়া দেবে কিনা। আক্ষেপ কিংবা অভিমান যদি থাকে তাহলে ক্ষণিকের তরে ভেবে দেখো বন্ধু। দুর্বল মানুষ সে তো তোমার কাছে কিছু চায়নি। তোমার জীবনের পথে দাঁড়িয়ে স্বামীর দাবি নিয়ে জীবনকে তোমার পঙ্গুও করে দেয়নি। দূর থেকেই সে কেবল কামনা করেছিল তোমার বন্ধুত্ব। আসানসোল কোর্টে সকলেই জানল আমি মদ্যপ, যৌন রোগাক্রান্ত। তাই আমার স্ত্রী আমার সঙ্গে ঘর করতে পারেনি। সেই জন্যেই প্রয়োজন হয়েছিল বিবাহ বিচ্ছেদের। কিন্তু তুমি তো জানো বন্ধু, এ কথা সত্য নয়। জগতের কোনো নারীর কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। বিধাতার অভিশাপ মাথায় নিয়ে আমি জন্মেছি। সারা জীবন ধরে আমাকে এই অভিশাপ মেনে চলতে হবে। প্রাণ ভরা তৃষ্ণা, হাতের কাছে শীতল জল, তবু পান করবার অধিকার আমার নেই। অধিকার কেন বলছি, সামর্থ্য আমার নেই। তাই মনের তৃষ্ণা মনেই চেপে রেখে এ জীবন তরণীতে ভেসে যেতে হবে। সৃষ্টির আদি যুগে সৃষ্টি হয়েছিল নর আর নারী। বিধাতা তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন মিলনের আকাঙ্ক্ষা। আর সেই দিন থেকেই তারা তো পরস্পর মিলিত হচ্ছে। সেই দিন থেকেই নারী পুরুষের কাছে চেয়েছিল আশ্রয়, পুরুষও তাকে তুলে ধরে স্থাপন করেছিল নিজের বুকে। সোহাগ করে চুম্বনের সাথে জানিয়েছিল তার প্রেমের আলিঙ্গন। নারী হয়তো বলেছিল, অপরিচিতা আমি, তুমি এতখানি বিশ্বাস করলে আমাকে, আমিও তোমায় এমন কিছু দেব যা জগতে কেউই দিতে পারবে না। তাই নারী দিল পুরুষকে তার সন্তান। সে চমকে উঠল, দেখল কচি মুখে ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। পুরুষ ভাবে মৃত্যু এলেও তাতে ভয় নেই, কারণ বাঁচবার একটা উপায় তো আমি পেয়েছি। আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো আমার ওই ছোট্ট সন্তানের মধ্যে দিয়ে। তাই বোধহয় সন্তান মানুষের কাছে এত প্রিয়। সেই দিন থেকে একই নিয়মে মনুষ্য জগতে সৃষ্টি চলেছে, এতটুকু ব্যতিক্রম হয়নি তা থেকে। আজও মানুষের কাছে সন্তান এত প্রিয়। দুর্ভাগা আমি দুর্ভাগা। সন্তান সুখ থেকে চিরদিনের মতো বঞ্চিত আমি। আমার প্রতিচ্ছবি কোনো কচি মুখে ফুটে উঠবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে আমার সব কিছু। এ জগতে কেউই আমার পরিচয় আর বাঁচবে না। যাকে এতক্ষণ কেবল নিজের দুঃখের কথাই বলে গেলাম। এখন বলি, কি করে সেদিন বিয়ের আসরে গিয়ে আমি উপস্থিত হলাম। জেনে শুনে তোমার সর্বনাশ করবার ইচ্ছা আমার ছিল না, তবুও ঘটনাচক্রে তা হলো। তোমার মুমূর্ষু পিসিমার কাছে বাবা কথা দিয়ে এসেছিলেন তোমাকে ঘরে নেবেন। আমার মার তোমাদের অবস্থা দেখে বোধহয় করুণাও হয়েছিল। ওরা সকলেই ভুলেছিলেন তোমার রূপে।
চেয়েছিলেন অর্থের আভিজাত্যের সঙ্গে গরিবের মেয়ে ঘরে আনবার সৌজন্যটুকু দেখাতে। পাছে আমি আপত্তি করি, তাই দিল্লিতে কোনো খবর গেল না আমার কাছে। এর আগেও 2-1 বিয়ের সম্বন্ধ তারা স্থির করেছিলেন, তাতে অবশ্য আমি আপত্তি জানিয়েছিলাম। তাই এবারে কোনো আয়োজনের ব্যবস্থা নয়, সরাসরি আমার কাছে খবর গেল মায়ের অসুখ। যেদিন আমি বাড়ি পৌঁছলাম সেই দিনই শুনলাম রাত্রে আমার বিয়ে। মাকে আপত্তি জানালাম। তিনি বললেন, হে বিয়ে না করলে তাদের মাথা নিচু হবে, সমাজে আর মুখ দেখাতে পারবেন না, আত্মহত্যা ছাড়া তার আর কোনো উপায়ই থাকবে না। তাই বাধ্য হয়ে সেই রাত্রে বর সেজে তোমাদের বাড়ি গেলাম। আমাদের বিয়েও হয়ে গেল। জমিদারের একমাত্র পুত্রের বিয়ে, তার উপর সুদর্শন মিত্রেরও নিজস্ব 3খানা চালু কয়লা খনি আছে। এ কি কম কথা? আয়োজনে ত্রুটি হলো না কোথাও। কিন্তু বিশ্বাস করো, এতটুকু শান্তি আমার মনে ছিল না। আজ বলতে বাধা নেই, কিন্তু বিয়ের রাতে তোমার রূপ দেখে আমিও ভুলেছিলাম। ভেবেছিলাম স্বামীর অধিকারের বিনিময়ে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে তোমার বন্ধুত্ব, যা আমার দগ্ধ জীবনে হয়ে থাকবে শান্তির বাড়ি। তুমি হয়তো ভাবছো এই আকাঙ্ক্ষা কেন? তার উত্তরে আমি বলবো, চাঁদকে তো মানুষ কোনোদিন পায়নি, কিন্তু মানুষ তো তাকে ভালোবেসেছিল। তার প্রশস্তি রচনা তো করেছে, জয়গান করেছে যুগে যুগে। হেও ঠিক তাই। কিন্তু ফুলশয্যার রাত্রে সব কথা জানাবার পর দেখলাম তোমার চোখে জল। অবশ্য এ জল যে কিসের তা আমার জানা নেই। সেদিন তোমার পিসিমারও অসুখ খুব বেড়েছিল। আমি ধরে নিলাম তোমার চোখের জলের কারণ নারীর চিরন্তন আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বলে। আমার কাছে থাকলে তুমি মা হতে পারবে না কোনোদিনও। পরের দিন তোমার পিসিমা মারা গেলেন। পৃথিবীতে তোমার আত্মীয় বলতে কেউ রইল না। তখন আইনত বা সামাজিক নিয়মে তোমার একমাত্র আত্মীয় বা অভিভাবক আমি। কিন্তু আমার কাছে থাকলে তুমি তো শান্তি পাবে না কোনোদিন। বাবা মাকে এই কথা জানালে তারা হয়তো বলবেন, তাতে কি হয়েছে, ও আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু তাতে হতো কি জানো? তোমাকে গলা টিপে মেরে ফেলাই হতো। আমাদের বাড়ির পাথর আর ব্রোঞ্জের মূর্তিগুলোর সঙ্গে আর একটি সচল মূর্তি যুক্ত হতো। প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা হতো না কোনোদিনই। তাই আমি নিজের মাথায় তুলে নিলাম এই কলঙ্কের ডালি। আমি তো পুরুষ, সময়ের সঙ্গে সঙ্গে আমার এই কলঙ্ক একদিন মুছে যাবে। তাই আমি ভাবি না কিছু। গোবিন্দবাবুর সঙ্গে তোমাকে পাঠিয়ে অর্ধেন্দুর সঙ্গে তোমার পরিচয় করে দেওয়ার মধ্যেও আমারই হাত ছিল। গোবিন্দবাবু আমাদের পুরনো ম্যানেজার, অর্ধেন্দুর বাবার বন্ধু নন। আমার অনুরোধেই এইটুকু অভিনয় করেছেন। আর উপহারগুলো আমারই দেওয়া। তুমি হয়তো বলবে, নেবার কি প্রয়োজন ছিল? আমি বলবো, পৃথিবীতে আমি ছাড়া তোমার মঙ্গলাকাঙ্ক্ষী তো আর কেউ নেই। তোমার পিসিমা মৃত্যুর আগে আমার হাতেই তোমাকে তুলে দিয়ে গেছেন। হে বন্ধু, বিদায়। জীবনে হয়তো আমাকে তুমি ভুলে যাবে, কারণ তুমি স্বামী পাবে, পুত্র পাবে, কন্যা পাবে। করুণা করে একবার দেখো ভেবে, আমি কি পেলাম? আমাদের এখানে যতদিন তুমি ছিলে, তোমার জীবনে হয়তো সেগুলো দুর্যোগের রাত, কিন্তু আমার জীবনে সেই কটা দিনই হলো পূর্ণিমার চাঁদ। তারই উজ্জ্বল আলোক জীবন ভোরের অমাবস্যাকে পূর্ণ করে রাখবে। চিঠির শেষে লিখছি, যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে লজ্জাবোধ করো না। জানবে আমি চিরদিন তোমার পথ চেয়ে বসে রইলাম।
এ জীবনে তো তোমাকে পেলাম না, তবে দুঃখ নেই, আমার ভালোবাসা তোমাকে টেনে আনবে আমারই কাছে পর জীবনে, এ আমার বিশ্বাস। এইটুকু সান্ত্বনা নিয়েই বলি, বন্ধু হে রহ মোর সাথে। ইতি তোমারই বন্ধু সুদর্শন। চিঠিখানা পড়ে অভিভূত হয়ে গেলাম। এমন মানুষও আছে পৃথিবীতে। হোক আমার অফিস কামাই, যে করেই হোক চিঠিখানাকে ইলার কাছে পৌঁছে দিতেই হবে, নইলে তো সে কোনোদিনই জানতে পারবে না একটি মানুষ দূর থেকে তাকে কতখানি ভালোবেসেছে। তার ভালোবাসার বিনিময়ে ইলা হয়তো কিছুই দিতে পারবে না, কিন্তু শ্রদ্ধার সঙ্গে তাকে তো অন্তর থেকে একটা প্রণাম জানাতে পারবে। যে মানুষটিকে সে দুর্বল, পঙ্গু, স্বার্থপর মনে করেছিল, এ চিঠি পাবার পর হয়তো তাকেই দেবতার আসনে বসাবে ইলা। তাই এই চিঠিখানা তার হাতে পৌঁছে দেওয়া একান্তই প্রয়োজন। শেষ হলো আজকের গল্প, দৃষ্টিহীনের লেখা গল্প ভাগ্যের পরিহাস। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পর আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর সবাইকেই বলছি, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন। আমি প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প, মন ভালো করা গল্প, হারানো মেয়ে পড়েছি। যারা এখনো শোনেননি তাদের অনুরোধ রইল শুনে ফেলার। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।